ভারতের বৈজ্ঞানিক হোমি জাহাঙ্গীর ভাবা 1950 সাল থেকে চিল্লায় চিল্লায় বলে যাচ্ছে থোরিয়াম ইউজ কর, থোরিয়াম ইউজ কর। ফাইনালি তার এই স্বপ্নটা পূর্ণ হলো। এপ্রিলের 6 তারিখে আমাদের পিএম মোদিজি এটা বিষয়ে টুইটও করলেন যে কালপাক্কামে তামিলনাড়ুতে যে ফার্স্ট বিটার রিঅ্যাক্টরের প্রোটোটাইপটা ছিল সেটা ক্রিটিক্যালিটি অ্যাচিভ করে নিয়েছে। এই কাজটা আমেরিকা, জাপান, অন্যান্য দেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও করতে পারেনি, যা আমাদের ইন্ডিয়া 1 বিলিয়নেরও কম ডলার দিয়েই করে ফেলতে পেরেছে। আমাদের কাছে আসলে ইউরেনিয়াম খুবই কম পরিমাণে আছে, মোটামুটি মাত্র 1% কাছাকাছি, যার কারণে সেটা থেকে বিদ্যুৎ আমরা চাইলেও খুব বেশি তৈরি করতে পারছি না। কিন্তু থোরিয়াম, পৃথিবী আমাদেরকে থোরিয়াম প্রচুর দিচ্ছে। গোটা পৃথিবীর 25%-এর মতো বা হয়তো তারও বেশি এতটা থোরিয়াম আমাদের ভারতে পাওয়া যাচ্ছে। আমাদের যে সমুদ্রের উপকূলবর্তী যে অঞ্চলটা, যেখানে তামিলনাড়ু, মহারাষ্ট্রের যে সমুদ্র উপকূল এরিয়া, এই জায়গাতে মোনাজাইট বলে একটা মাটি আছে যার মধ্যে প্রচুর পরিমাণে থোরিয়াম আছে। আর এই থোরিয়ামটা দিয়েই হোমি জাহাঙ্গীর ভাবা সেই সায়েন্টিস্ট স্যারটা আমাদেরকে বলে গেছিল যে বিদ্যুৎ তৈরি করার উপায়টা কি। একটা 3 স্টেজ প্রোগ্রাম তিনি আগেই 70 সাল আগে বলে গেছিলেন, যেটা ভারত রিসেন্টলি ক্রিটিক্যালিটি অ্যাচিভ করবে। কিন্তু তার আগে আসলে বিদ্যুৎটা তৈরি হয় কি করে সেটা যদি একটু বুঝে নেই, তাহলে তোমাদের বাকিটা বুঝতে সুবিধা হবে। এটা তো সবাই জানো যে টারবাইনের চাকা ঘুরিয়ে নিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয়। কিন্তু চাকাটাকে ঘোরানোর যে কোনো উপায়ে তুমি ঘোরাতে পারো। এমনিতে আমরা কি করি, কোনো উঁচু জায়গা থেকে যদি জলকে প্রচন্ড স্পিডে ফেলে দেই, কোনো বাঁধ বা কোনো ড্যাম থেকে যদি জল প্রচন্ড জোরে ফেলা হয়, ওই জলের প্রেসারে ওই টারবাইনের চাকা ঘুরবে, আর ঘোরার ফলে জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি হবে, যেটা চলতরিতের চ্যাপ্টারে ক্লাস 10-এর বইয়ে অলরেডি আছে, সেখানে তোমরা পড়বে। কিন্তু বর্তমানে আমরা সেটা ইউরেনিয়াম বা কয়লা দিয়ে, থোরিয়াম দিয়ে কি করে বানাচ্ছি? এখন অব্দি তো সবচেয়ে বেশি যেটা আমাদের ভারতের তাপ বিদ্যুৎ তৈরি হয় সেটা কয়লা থেকেই হয়। কিন্তু কয়লার সমস্যাটা কি? কয়লা থেকে প্রচন্ড কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যেটা পরিবেশের প্রচন্ড দূষণ ঘটায়। ইউরেনিয়াম থেকে তার তুলনায় অনেক কম বেশি দূষণ ছড়ায়, আর থোরিয়াম থেকে আরো কম ছড়ায়। এবার হয়টা কি, কোনোভাবে তোমাকে টারবাইনের চাকাটা ঘোরাতে হবে। কয়লা হোক, ইউরেনিয়াম হোক, থোরিয়াম হোক, যেটা থেকে খুশি, আগে আমরা তাপ শক্তি তৈরি করব পুড়িয়ে, ওটাকে ওই তাপ শক্তিকে কাজে লাগিয়ে আগে আমরা জলকে ফুটিয়ে বাষ্পে পরিণত করব। এবার ওই বাষ্পের যে প্রেসার, চাপ, ওই চাপে টারবাইনের চাকাটাকে ঘোরাবো, ঘুরিয়ে ওটা দিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ শক্তি তৈরি করব। এটা হচ্ছে বেসিক আমাদের উপায়। অনেকটা কয়লা থেকে যতটা ইলেকট্রিসিটি আমরা তৈরি করতে পারি, তার চেয়ে অনেক কম ইউরেনিয়াম দিয়ে সেটা করতে পারি। আর এখন আমরা ইউরেনিয়ামের ভান্ডার যেহেতু আমাদের কাছে খুব একটা নেই, বাইরে থেকে অন্যান্য দেশের কাছ থেকে আমাদেরকে নিয়ে আসতে হয়, তাতে খরচাও বেশি হয়, তার জন্য আমরা থোরিয়ামকে কাজে লাগাবো। তো শুরুতে স্টেজ 1, যেখানে যে রিঅ্যাক্টরটা ইউজ করা হয় তার নাম PHWR, প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর, যেটা অনেক দেশের কাছে আছে, সবাই এটা দিয়ে মোটামুটি বিদ্যুৎ তৈরি করে। এখানে হেভি ওয়াটার মানে ভারী জল, তোমরা পড়েছো জলের হাইড্রোজেনের একটা আইসোটোপ আছে ভারী হাইড্রোজেন, ওটার যে ভারী জল তা থেকে তৈরি হয়। এই ভারী জলটা এখানে মডারেটর হিসাবে কাজ করে। মডারেটর মানে এখনই বুঝবো, প্রথমে কি করা হয়, ইউরেনিয়ামের একটা আইসোটোপ যেটা হচ্ছে 238, এটা অতটা রেডিও অ্যাক্টিভ না, সবচেয়ে বেশি রেডিও অ্যাক্টিভ হচ্ছে 235, ইউরেনিয়াম 235, যেটা বোম বানানোর কাজে লাগে। কিন্তু ইউরেনিয়াম 238 কে কি করা হয়, একটা নিউট্রন দিয়ে ধাক্কা মারা হয়, বম্বার্ড করা হয়। বম্বার্ড করা মানে এখানে ধাক্কা মারা। ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে যখন নিউট্রন দিয়ে ধাক্কা মারবো, একটা নির্দিষ্ট স্পিডে মারা হয়, যে কোনো স্পিডে মারলে হবে না। এই স্পিডটাকে কন্ট্রোল করার জন্য হেভি ওয়াটার, ভারী জলকে এখানে ইউজ করা হয়। এই নিউট্রন দিয়ে যখন ধাক্কা মারা হয়, একটা নিউট্রন ইউরেনিয়ামের সাথে গিয়ে যখন যুক্ত হয়ে নিউট্রনটা তখন 239 হয়। তোমরা সবাই পড়েছো, উপরেরটাকে বলে ভর সংখ্যা, যেটা প্রোটন আর নিউট্রনের যোগফলকে বোঝায়। সেই কারণে একটা নিউট্রন ধাক্কা মারার ফলে একটা নিউট্রন যুক্ত হওয়ার ফলে 239 ইউরেনিয়াম তৈরি হলো। কিন্তু নিচেরটাকে বলে পারমাণবিক সংখ্যা, মানে প্রোটনের ভ্যালু, ওটা তো চেঞ্জ হলো না। এটা ফার্স্ট ধাপ, যেটা এই রিঅ্যাক্টরে করা হয়। এর সেকেন্ড যে ধাপ, সেই ধাপে বিটা বিঘটন করা হয়। যারা 10 অব্দি পড়ে ফেলেছো, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, তারা জানো কোন নিউক্লিয়াস থেকে যদি বিটা কণা বেরিয়ে যায় তাহলে একটা প্রোটন বেড়ে যায়। কি হয়, একটা নিউট্রন কণাকে প্রোটনে কনভার্ট করা হয়, তার ফলে প্রোটনের ভ্যালু একটা বেড়ে যায়। তো 92 থেকে হয়ে গেল 93, কিন্তু একটা নিউট্রন গিয়ে প্রোটন হয়ে গেছে, তাহলে উপরে প্রোটন আর নিউট্রনের যে যোগফল ওটা তো সেমই থাকছে না।
তার জন্য এটা আছে। আর নিচে পারমাণবিক সংখ্যাটা যখন চেঞ্জ হয়ে যায় তখন ওটা নতুন একটা মৌলে রূপান্তর হয়, এটাও তোমরা জানো। এর ফলে ইউরেনিয়ামটা প্রথমে কনভার্ট হয় নেপচুনিয়াম বলে একটা মৌলতে, তারপরে আবার একবার বিটা বিঘটন ঘটানো হয়, আরেকটা বিটা কণা যখন নির্গত হয় তখন আবার একটা নিউট্রন প্রোটনে রূপান্তর হয়। এর ফলে কি হচ্ছে, বারবার যে ভর সংখ্যাটা মাথায় ওটা সেম আছে, কিন্তু একটা নিউট্রন যেহেতু প্রোটনে কনভার্ট হচ্ছে তার ফলে নিচের যে পারমাণবিক সংখ্যা সেটা এক এক করে বেড়ে যাচ্ছে। আর এর ফলে এটা প্লুটোনিয়াম 94 হচ্ছে প্লুটোনিয়ামের ভ্যালু, পর্যায় সারণীতে তোমরা দেখতে পাবে। তো এটা প্লুটোনিয়ামে কনভার্ট হয়। এতটা অবধি এতদিন সব দেশ, আমাদের দেশও বিগত 10, 20, 30, 40 বছর ধরে করেই যাচ্ছে। আর আমরা এই প্রসেসের মাধ্যমে প্লুটোনিয়াম উৎপাদন করছি, তার সাথে প্রচুর তাপ শক্তি পাচ্ছি, যেটা দিয়ে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করছি। এরপরে স্টেজ 2, এই যে রিঅ্যাক্টর, এটাতে আমাদের ইন্ডিয়া ক্রিটিক্যালিটি অ্যাচিভ করে নিয়েছে, যেটা এখন এত সবচেয়ে বড় খবর। এটা আমেরিকা বা বাকি অন্যান্য দেশ প্রচুর বিলিয়ন ডলার খরচ করার পরেও করতে পারেনি, আর বরং ওদের প্রয়োজনও নাই। ওই জন্য ওদের ক্ষেত্রে কেন, কারণ থোরিয়াম ওদের কাছে এত নাই, তাই জন্য ওরা এরকম রিঅ্যাক্টর বানায়ও কি করবে, ওদের কাছে থোরিয়াম নাই যেটাকে দিয়ে পরের স্টেজটাকে ক্লিয়ার করবে। কিন্তু আমাদের ইন্ডিয়ার কাছে সেটা প্রচুর পরিমাণে আছে। এই যে স্টেজ 2 তে যেটা করছি, এটা আমাদের আগে শুধুমাত্র রাশিয়া এটা করতে পারছে, আর আমরা এরপরে এখন থার্ড স্টেজের দিকে যাচ্ছি। কি করে হচ্ছে, স্টেজ 2 তে যে রিঅ্যাক্টরটা ইউজ করা হয় তার নাম PFBR। আগেরটাতে যেটা ছিল স্টেজ 1 এ PHWR, যেটা অনেক দেশের কাছে আছে। এখন এই যে রিঅ্যাক্টরটা PFBR, এটা হচ্ছে প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর। মানে আগেরটাতে তো নিউট্রনকে একটু স্লো করতে হতো, যদি খুব বেশি স্পিডের নিউট্রন দিয়ে ধাক্কা মারতাম তাহলে হতো না, কিন্তু এটা ফার্স্ট ব্রিডার, তার মানে এখানে দ্রুত গতি সম্পন্ন নিউট্রন দিয়েও যদি আঘাত করি তাতেও কোনো অসুবিধা হচ্ছে না। এর ফলে এখানে ব্রিডার ব্রিডার মানে তৈরি করা হয়, মানে দিব যা তার চেয়ে বেশি পাবো। গাড়ি চালাতে যদি 10 লিটার পেট্রোল নাও, নিয়ে যদি গাড়িটা কিছুটা চালায় আসো, আসার পরে দেখছো যে গাড়িটা যেন 11 লিটার পেট্রোল হয়ে গেছে, যতটা দিলাম তার চেয়ে বেশি উৎপাদন হয়ে যাচ্ছে। এরকম একটা ঘটনা হয়ে গেছে। কি হয়েছে, এটাতে ফুয়েল হিসাবে আমরা প্রথমে দিচ্ছি প্লুটোনিয়াম 239 আর ইউরেনিয়াম 238, এটা আবার দিতে হচ্ছে স্টেজ 2 তে। প্লুটোনিয়াম ভাঙছে, তো কিছু প্লুটোনিয়াম তো ভাঙার ফলে ইলেকট্রিসিটি মানে যে তাপ শক্তি তৈরি হচ্ছে প্লুটোনিয়াম 239 থেকে, আগের ফার্স্ট স্টেজে যে প্লুটোনিয়াম 239টা ইউরেনিয়াম 238 থেকে পাওয়া গেছিল সেইটাকে ফুয়েল হিসাবে ইউজ করে আবার আমরা ইলেকট্রিসিটি তৈরি করছি। তাহলে কিছু প্লুটোনিয়াম, ওই যে ফুয়েলটা সেটা তো খরচ হয়ে যাচ্ছে না, আর এক্সট্রা কিছু ইউরেনিয়াম 238ও দিচ্ছি। এবার কি হচ্ছে, এই প্লুটোনিয়াম 239 ভাঙার পর ওটা থেকে তাপ শক্তি পাচ্ছি, যেটা দিয়ে ইলেকট্রিসিটি তো তৈরি হচ্ছে, কিন্তু কিছু নিউট্রনও পাওয়া যাচ্ছে। যেই ফার্স্ট নিউট্রন গুলা যদি আমরা সেকেন্ড স্টেজে থোরিয়াম দিয়ে দিই, সেই থোরিয়ামের সাথে এটা থেকে উৎপন্ন যে এক্সট্রা নিউট্রন ওটা গিয়ে ধাক্কা মারছে। তো থোরিয়াম 232 90 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। একে যখন নিউট্রন ধাক্কা মারছে তো সেম আগের মতো নিউট্রন যুক্ত হয়ে পাওয়ারে 1 বাড়ে গেল, কারণ উপরে ভর সংখ্যাতে নিউট্রন আছে। এরপরে একটা বিটা বিঘটন যদি করাই, তাহলে এর আগেও দেখলে বিটা বিঘটন করলে মাথায় সেম থাকে কিন্তু নিচে 1 বেড়ে যায়। তো এটা 1 বেড়ে গিয়ে একটা নতুন মৌল প্রক্টেনিয়াম বলে একটা মৌলতে কনভার্ট হয়ে গেল। এরপরে আবার বিটা বিঘটন করা হচ্ছে, তার ফলে আবার নিচের যে পারমাণবিক সংখ্যা সেটা 1 বেড়ে 92 হয়ে গেল, কিন্তু পাওয়ারটা সেম থাকলো। এর ফলে 92 কোন মৌল, ইউরেনিয়াম। তো আমরা থোরিয়ামকে ইউজ করলাম করে ইউরেনিয়াম 233 এটা আবার জেনারেট করলাম। তার মানে সেকেন্ড স্টেজের শেষে শুরুতে আমরা দিয়েছিলাম প্লুটোনিয়াম 239 যেটা ইউজ হয়ে গেছে, আর দিলাম ইউরেনিয়াম 238, সেটাকে ইউজ করে আবার আমরা ইউরেনিয়াম 233 জেনারেট করলাম। এটা হয়ে গেল সেকেন্ড স্টেজ অবধি। এর পরের যে ধাপটা এখন এইটুকু খালি বাকি, তো এতটা অবধি করে ফেলেছে ভারত, আর তার সাথে আরো প্লুটোনিয়াম তৈরি করে ফেলেছে। ফাইনাল স্টেজ 3 যেটাতে অ্যাডভান্স হেভি ওয়াটার রিঅ্যাক্টরকে ইউজ করা হবে, এটাকে ইউজ করে সেকেন্ড স্টেজে যে ইউরেনিয়াম 233 তৈরি করা হলো, আর আমাদের ভারতের কাছে যেটা খাজানাটা আছে থোরিয়াম, এই দুটাকে ফুয়েল হিসাবে ইউজ করা হবে। এটাতে কি হবে, ইউরেনিয়াম থেকে তো এনার্জি তৈরি হবেই, কিন্তু এই থোরিয়ামটাকে স্টেজ 2 তে যেটা দেখলা তোমরা, স্টেজ 2টা একবার দেখে নাও। ওখানে থোরিয়াম 232 কে যেভাবে ইউরেনিয়াম 233 তে আমরা কনভার্ট করলাম, কি করে, একটা নিউট্রন দিয়ে ধাক্কা মেরে,
তো এই যে ইউরেনিয়ামটা যেটা সেকেন্ড স্টেজে তৈরি হলো, ওই ইউরেনিয়ামকে কাজে লাগাই তো আমরা ইলেকট্রিসিটি জেনারেট করব। আর জেনারেট করার সময় আবার কিছু নিউট্রন পাবো, নিউট্রন, ফার্স্ট নিউট্রন। ওই নিউট্রন দিয়ে আমরা এবার কি করব, ওর চারপাশে একটা থোরিয়ামের লেয়ার লাগাই দিব। ওই যে ফার্স্ট নিউট্রন গুলা ওটা থোরিয়ামকে হিট করবে, হিট করে আগের যে সেকেন্ড স্টেজে ছিল জিনিসটা, ওটার মতো সেম প্রক্রিয়ায় থোরিয়াম থেকে আবার ইউরেনিয়াম তৈরি করবে। এইভাবে করে আমরা বারবার ইউরেনিয়াম তৈরি করতে থাকবো। তাহলে এর ফলে আমাদের যে ইউরেনিয়ামের সমস্যাটা ছিল যে আমাদের ভারতের কাছে কম পরিমাণে আছে, সেখানে থোরিয়াম থেকে আমরা ইউরেনিয়ামে কনভার্ট করে ওটা থেকে ইলেকট্রিসিটি তৈরি করব। ঠিক আছে।